নমস্কার, আমি বিরাজমোহন সেন। শরদিন্দুবাবু আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার আমন্ত্রণে একবার আমার শ্যালক ও শ্যালবধূ রাজস্থান ভ্রমণে যান। আমি তখন সেখানে কর্মরত। এক আড্ডায় শরদিন্দুবাবুকে সেই অভিজ্ঞতার কথা বলেছিলাম। সেই ঘটনার অনুপ্রেরণাতেই তিনি লিখেছিলেন এই গল্পটি। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ সেই গল্পটিকে উপস্থাপন করার জন্য অজস্র ধন্যবাদ। কুকুরছানাটা বোধ করি অদৃষ্ট প্রেরিত হয়ে সেদিন রাস্তায় নেমেছিল। সুবীর সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে মোটরে বেড়াতে বের হয়েছে। মাথা খোলা জাগুয়ার গাড়িটা আস্তে চলতে জানে না। সামনে সাদার্ন অ্যাভিনিউয়ে খোলা রাস্তা পেয়ে উল্কার বেগে ছুটে চলেছে। কুকুরছানা সময় বুঝে ফুটপাত থেকে নেমে পড়ল। তারপর মন্থর পদে রাস্তা পার হয়ে চলল। তার আকৃতি অতি ক্ষুদ্র, গায়ের রং নোংরা হলুদ বর্ণ। সুবীর প্রথমে তাকে দেখতে পায়নি। যখন দেখতে পেল তখন কুকুরছানা ও মৃত্যুর মাঝখানে এই 10 গজের ব্যবধান। সুবীর সবেগে ব্রেক কষল। স্বামীর পাশে বসে অরুণা এই বেগ সংহতির জন্য প্রস্তুত ছিল না। তার কপাল ড্যাশবোর্ডের গায়ে সজোরে ঠুকে গেল। কপাল কাটল না বটে, কিন্তু অরুণা একটি ক্ষীণ কাকুতি উচ্চারণ করে সুবীরের গায়ে হেলে পড়ল। কুকুরছানা চাপা পড়েনি, অক্ষত ছিল। সে গুটি গুটি ফিরে গিয়ে আবার ফুটপাতে উঠল। সুবীর দেখল অরুণা মূর্ছা গিয়েছে। সে ব্যগ্র কণ্ঠে ডাকল, অরুণা, অরুণা। অরুণা সাড়া দিল না। সুবীরের বুকের মধ্যে একবার ধক করে উঠল। তারপর সে মোটর ঘুরিয়ে তীর বেঁকে চলল। মাইলখানেক দূরে একটা নার্সিং হোম আছে। সেখানকার ডাক্তার তার পরিচিত। সুবীর অবস্থাপন্ন বনেদি ঘরের ছেলে, শান্ত, শিক্ষিত, স্বাস্থ্যবান যুবক। তার চরিত্রে একটি অচাপল দৃঢ়তা আছে। মাত্র 6 মাস হল অরুণার সাথে তার বিয়ে হয়েছে। অরুণা উচ্ছল রূপবতী, আধুনিক আদর্শে কৃষ্ণাঙ্গী তরুণী নয় বটে, কিন্তু কালিদাস ও জয়দেবের চোখে বোধ করি ভালো লাগত। তাকে দেখলে গীত গোবিন্দ ও মেঘদূতের কথা মনে পড়ে যায়। 6 মাসের বিবাহিত জীবনে তার মনের দিক দিয়ে খানিকটা কাছাকাছি এসেছে, কিন্তু একেবারে মিশে গলে একাকার হয়ে যায়নি। সুবীর নিজের মন প্রাণ অরুণার কোলে ঢেলে দিয়েছে, কিন্তু অরুণার মনের আড়াল এখনো পুরোপুরি ঘুচে যায়নি। বিবাহ এমন একটি অনুষ্ঠান যার ফলে দুটি যুবক যুবতী অকস্মাৎ পরস্পরের প্রতি ঘনিষ্ঠ সান্নিধ্যে নিক্ষিপ্ত হয়, কিন্তু দৈহিক ঘনিষ্ঠতা ঘটলেই যে মনের ঘনিষ্ঠতা ঘটবে এমন কোনো কথা নেই। কারো কারো মনের কবাট আস্তে আস্তে খোলে, খুলতে বিলম্ব হয়। নার্সিংহোমের ডাক্তার অরুণাকে পরীক্ষা করে বললেন, ভয়ের কিছু নেই, সামান্য কনকাশন হয়েছে, আধ ঘন্টার মধ্যেই জ্ঞান হবে। অরুণার যখন জ্ঞান হলো, সুবীর তখন তার শয্যা পাশে বসে একাগ্র চোখে তার মুখের দিকে চেয়ে আছে। অরুণার চোখে কিন্তু মোহাচ্ছন্ন দৃষ্টি। সে ক্ষণকাল শূন্যে চেয়ে থেকে অস্ফুট স্বরে বলল, কি আর গন্ধ। ডাক্তার বললেন, সম্পূর্ণ সুস্থ হতে তবে 3-4 দিন লাগবে। কিন্তু অরুণা নার্সিংহোমেই রইল। 3 দিন পরে সুবীর অরুণাকে বাড়ি নিয়ে আসলো। অরুণা এখন অনেকটাই সেরে উঠেছে। সে আচ্ছন্ন ভাব আর নেই, তবু তার মুখের হাসি, চোখের চাহনি দেখে মনে হয় সে যেন অন্তরের কোনো সুদূর লোকে প্রবেশ করেছে। বহির লোকের সাথে তার সম্পর্ক কমে এসেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সান্নিধ্য নিবিড় হয়ে উঠবার উপক্রম করছিল, তা আবার শিথিল হয়ে গেল। কয়েকদিন লক্ষ্য করে সুবীর নার্সিংহোমের ডাক্তারের সঙ্গে দেখা করল। ডাক্তার শুনে বললেন, ও কিছু নয়, 2-4 দিনে ঠিক হয়ে যাবে।
এক কাজ করুন না, ওকে নিয়ে কোথাও ঘুরে আসুন, চেঞ্জ লাগলে শিগগির আরাম হয়ে যাবেন। সুবীর বলল, কোথায় যাব বলুন দেখি? শীতও এসে পড়ল, এখন তো আর পাহাড়ে যাওয়া চলবে না। ডাক্তার বললেন, নাই বা গেলেন পাহাড়ে, অত বড় রাজস্থানের মরুভূমি পড়ে রয়েছে, সেখানে যান। রাজস্থানের মরুভূমি? সুবীরের মনে পড়ে গেল তার এক দুঃসম্পর্কের ভগ্নিপতি মস্ত বড় প্রত্নতাত্ত্বিক। তিনি বর্তমানে রাজস্থানের পশ্চিম প্রান্তে খনন কার্য চালাচ্ছেন। ভালোই হয়েছে, সুবীর অরুণাকে নিয়ে রাজস্থানের মরুভূমিতেই যাবে। নতুন দেশ, নতুন পরিবেশ, অরুণা অচিরাত সেরে উঠবে। সে বাড়ি ফিরে অরুণার কাছে প্রস্তাব করল। অরুণা বিশেষ ঔৎসুক্য দেখালো না, কিন্তু রাজি হয়ে গেল। তারপর দিন দশকের মধ্যে রাজস্থানে ভগ্নিপতিকে চিঠি লিখে সব রকম ব্যবস্থা করে সুবীর অরুণাকে নিয়ে রাজস্থানের পথে বের হয়ে পড়ল। কলকাতা থেকে রাজস্থানের অপরান্ত সামান্য পথ নয়, দিল্লিতে ট্রেন বদল করে যেতে 3 দিন লাগে। মেল ট্রেনের একটি কামরায় দীর্ঘ পথ অতিক্রম করতে করতে অরুণার মন উৎফুল্ল হয়ে উঠতে লাগল। চোখে মুখে উৎসুক আগ্রহ দেখা দিল। সে এ জানলা থেকে ও জানলায় ছোটাছুটি করে সুবীরকে নানা বিচিত্র প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলল। অরুণার এই পরিবর্তনে সুবীর পরম আহ্লাদিত হল। তাকে কাছে টেনে গদগদ সুরে বলল, ভালো লাগছে? অরুণা কাকলি কলিত স্বরে বলল, খুব ভালো লাগছে। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে অনেকদিন বিদেশে থাকার পর নিজের দেশে ফিরে যাচ্ছি। তারপর একদিন বেলা 3টে নাগাদ তারা রাজস্থানের একটি ছোট্ট স্টেশনে নেমে পড়ল। তার প্ল্যাটফর্মে পা দিতেই স্টেশনের বাইরের শুষ্ক প্রান্তর থেকে বালি মাখা আতপ্ত বাতাসের একটা তরঙ্গ তাদের উপর দিয়ে যেন বয়ে গেল। অরুণা চকিত চোখে চারিদিকে চেয়ে বলল, গন্ধ পাচ্ছ? কেয়া ফুলের গন্ধ। সুবীরের মনে পড়ল অরুণা আগেও একবার অর্ধচেতন অবস্থায় কেয়া ফুলের উল্লেখ করেছিল। সে দীর্ঘ ঘ্রাণ গ্রহণ করে বলল, কেয়া ফুলের গন্ধ? কই না, ইঞ্জিনের পোড়া কয়লার গন্ধ পাচ্ছি। এই সময় কোট প্যান্ট সোলা হ্যাট পরিহিত রত্নবিদ বিরাজমোহনবাবু এসে উপস্থিত হলেন। রৌদ্র তাম্র শীর্ণাঙ্গ মধ্যবয়স্ক ব্যক্তি, বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত মিশিয়ে কথা বলেন। সুবীর তাকে প্রণাম করল। দেখা দেখে অরুণাও প্রণাম করল। বিরাজমোহনবাবু ইতিপূর্বে অরুণাকে দেখেননি। সপ্রশংস হেসে বললেন, বাহ, খাসা শ্যালবধূ তো। সুবীর অবাক হয়ে বলল, শ্যালবধূ? বিরাজবাবু বললেন, শ্যালবধূ বুঝলে না? তুমি হলে আমার শ্যাল, মানে শ্যালক, ও হলো গিয়ে তোমার বধূ, সুতরাং শ্যালবধূ। জিপে মালপত্র তুলে 3 জনে গাড়িতে উঠলেন। বিরাজবাবু গাড়ি চালালেন। স্টেশন থেকে 1/2 মাইল যাবার পর আর লোকালয় দেখা যায় না। চারিদিকে ধুধু বালি, 2-4টে কঙ্কালসার বৃক্ষ ঝোপঝাড়, দূরে দূরে ছোট ছোট পাহাড়ের ঢিবি, তার মধ্যে দিয়ে অস্পষ্ট পাথুরে পথের চিহ্ন চলেছে। জিপ চালাতে চালাতে বিরাজবাবু কথা বলতে লাগলেন। এ দেশটা এখন প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে বটে, কিন্তু 2000 বছর আগে এমন ছিল না। উর্বর দেশ ছিল। তখন এখানে একটি রাজ্য ছিল, মরুভূমির রূপান্তে ছোট্ট একটি রাজ্য। তারপর প্রকৃতি এবং মানুষ একসঙ্গে এই রাজ্যের পিছনে লাগলো। ইতিহাসে যাদের পার্থিয়ান বলা হয়েছে, সেই পার্থিয়ান জাতি এদেশ আক্রমণ করে অধিকার করল, কিন্তু বেশি দিন রাজ্য ভোগ করতে পারল না। 200 বছরের মধ্যে মরুভূমি এসে রাজ্যটিকে গ্রাস করে নিল। এখন এদেশে মানুষের বসতি নেই বললেই চলে। পুরনো ঘর বাড়িও ভূমিসাৎ হয়েছে। কেবল প্রস্তর নির্মিত রাজপ্রাসাদটি এখনো মরুভূমির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বালির মধ্যে অর্থপ্রথিত অবস্থায় মাথা জ্বালিয়ে আছে।
এই রাজপ্রাসাদ এখন আমাদের স্কন্ধাবার, মানে হেডকোয়ার্টার্স। তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছি। সুবীর বলল, সেখানেই খোঁড়াখুড়ি করছেন নাকি? বিরাজবাবু হাসলেন। আরে না না, ও প্রাসাদ তো মাত্র ১,৫০০ কি ২,০০০ বছরের পুরনো। আমাদের দৃষ্টি আরো গভীরে। রাজপ্রাসাদ থেকে মাইল ৩ দূরে এক জায়গায় সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গেছে। অন্তত ৪,০০০ বছর আগে ওখানে ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। এখন বালি চাপা পড়েছে, আমরা তাই খুঁড়ে বার করছি। বিরাজবাবু শুধু প্রত্ন পণ্ডিত নন, একেবারে প্রত্ন পাগল। তিনি উৎসাহ ভরে খনন কার্য বিষয়ে আরো অনেক তথ্য বলে চললেন। সুবীরের পুরাতত্ত্বের প্রতি বিশেষ ভালোবাসা ছিল না, সে নীরবে শুনে গেল। আধ ঘন্টা চলবার পর সামনে মাইল ২ দূরে একটা উঁচু পাথরের ঢিবি দৃশ্যমান হলো, যেন বালি ফুঁড়ে একটা চিকন পাথরের চাঙড় মাথা তুলেছে। বিরাজবাবু বললেন, ওই দেখো রাজপ্রাসাদ, যেখানে তোমরা থাকবে। অরুণা উৎসুক চোখে সেই দিকে চেয়ে রইল। সুবীর বলল, আপনিও তো ওখানেই থাকেন। বিরাজবাবু বললেন, ওখানে আমার অফিস আছে বটে, কিন্তু আমি বেশিরভাগ তাঁবুতেই থাকি। যেখানে এক্সকাভেশন হচ্ছে সেখানে হরদম না থাকলে অসুবিধা হয়। আমার সহকারীরা এবং কুলিরাও সরজমিনে থাকি। রাজপ্রাসাদটা তোমাদের দুজনের জন্য রিজার্ভ থাকবে। সুবীর ঈষৎ উদ্বিগ্ন হয়ে বলল, কেবল আমরা দুজন একলা থাকব? বিরাজবাবু বললেন, একেবারে একলা নয়, অফিসের একজন পাহারাদার আছে, সে প্রাসাদেই থাকে। তার বউকেও আনিয়ে রেখেছি, ওরা স্থানীয় লোক। দুজনে মিলে তোমাদের খবরদারি করবে। জিপ এসে রাজপ্রাসাদের সামনে থামল। একজোড়া স্ত্রী পুরুষ প্রাসাদের ছায়ায় বালির উপর মুখোমুখি বসেছিল। তারা উঠে সেলাম করল। পুরুষের মাথায় ধামার মতো প্রকাণ্ড পাগড়ি, পাগড়ির নিচে গোঁফ ও দোপাট্টা দাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না। স্ত্রীলোকটি নাকে নথ, সীমন্তে রূপোর ঘুমটি। বিরাজবাবু বললেন, গিরধর সিং, এরা এসেছেন, তোমরা এদের দেখভাল করবে। রুক্মিণী, রান্নার ব্যবস্থা করেছ তো? বেশ, আমি এখন খাদে যাচ্ছি, চিরাগ বাত্তির সময় ফিরব। তোমরা এদের সামান ভিতরে নিয়ে যাও। সুবীরকে বললেন, আজ রাত্রিটা আমি এখানেই থাকব, তোমাদের ঘর বসত করে দিয়ে নিশ্চিন্ত হব। বিরাজবাবু জিপ চালিয়ে প্রস্থান করলেন। গিরধর সিং ও রুক্মিণী লটবহর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুবীর ও অরুণা প্রাসাদের সামনে বালির উপর পায়চারি করতে করতে চারদিক দেখতে লাগলো। প্রাসাদের সদর আন্দাজ 50 গজ চওড়া, আগাগোড়া গেরুয়া রঙের পাথর দিয়ে তৈরি। নিচের তলা বালির নিচে চাপা পড়েছে বটে, কিন্তু অবশিষ্ট দুখানা তলা মিলে এখনো প্রায় 40 ফুট উঁচু। তৃতীয় তল পিরামিডের মতো কোণ আকৃতি। জায়গায় জায়গায় পাথর খসে গিয়ে প্রাসাদের গায়ে ক্ষত হয়েছে, কিন্তু মোটের উপর অটুট আছে। সুবীর দেখতে দেখতে বলল, এত পুরনো বাড়ি দেখে কিন্তু মনে হয় না এই বাড়িতেই নাকি ১৫০০-২০০০ বছর আগে রাজা রানী থাকতো। লোক, লস্কর, সৈন্য, সামন্ত গম গম করত। কল্পনা করতে পারো? স্বপ্নাতুর চোখে চেয়ে অরুণা বলল, পারি। গিরধর এসে জানালো, সামান যথাস্থানে বিন্যস্ত হয়েছে। এখন মালিক ও মালকিন গৃহে প্রবেশ করতে পারেন। সুবীর ও অরুণা ঢালু বালির পাড় আরোহণ করে একেবারে দোতলার বারান্দায় উপস্থিত হল। বারান্দাটি প্রশস্ত, তার প্রান্ত থেকে ঘরের সারি আরম্ভ হয়েছে। ঘরের পর ঘর, অসংখ্য ঘর, কোনটি আকারে আয়তনে সভাগৃহের মতো বিরাট, কোনটি আবার কোটরাকৃতি ক্ষুদ্র প্রকোষ্ঠ। সব মিলিয়ে একটা বিশাল মধুচক্র বলে ভ্রম হয়। অট্টালিকার নিচ থেকে পাথরের সিঁড়ি গুহা নির্গত অজগরের মতো দোতলার বারান্দায় উঠেছে। তারপর পাক খেয়ে
তিনতলার দিকে চলে গিয়েছে। গিরধর সিং এর অনুরোধে তিনতলায় আসলাম। আপনাদের মহল তিনতলায়, আসুন। সুবীর জিজ্ঞেস করলো, তোমরা কোথায় থাকো? গিরধর সিং বলল, নিচে দুটো ঘর পরিষ্কার করে নিয়েছি, সেখানে থাকি। রান্নাঘরও সেখানেই। ভারী চমৎকার জায়গা হুজুর। ঠান্ডা নেই, গরম নেই, একটু অন্ধকার, এই যা। সুবীর জিজ্ঞাসা করলো, আর অফিসটা কোথায়? গিরধর সোপান গুহার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে ওদিকের ঘরগুলো, ওখানে অফিস। সুবীর একটা বড় ঘরে উঁকি মেরে দেখল। অনেকগুলো টেবিল রয়েছে, টেবিলের উপর নানা আকৃতির পাথরের টুকরো। অফিসের স্বাভাবিক সরঞ্জাম, কাগজপত্র, টাইপরাইটার কিছুই নেই। সুবীর বলল, চলো এবার আমাদের মহল দেখি। তিনতলাটা মূলত চিলে কোঠা, পাশাপাশি 3টে ঘর, বাকি ছাদ উন্মুক্ত। ছাদটা বিরাট ময়দানের মতো প্রশস্ত, ছাদ ঘিরে পাথরের কারুকাজ করা রেলিং। মেঝের উপর বালির পুরু পলি পড়েছে। ঘর 3টি কিন্তু পরিষ্কৃত ও পরিচ্ছন্ন, ধুলোবালির চিহ্ন মাত্র নেই। মাঝের ঘরে একটি বড় খাট, এক পাশের ঘরে একটি টেবিল ও কয়েকটি চেয়ার দিয়ে বৈঠকের আকারে সাজানো হয়েছে। অন্য পাশের ঘরে স্নানাদির ব্যবস্থা। বিরাজবাবু প্রত্নলোকবাসী হলেও বর্তমানকালে শ্যালক ও শ্যালবধূর সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ভালোই করেছেন। এই ঘরগুলির একটি অসুবিধা, দরজায় কপাট নেই। আগেকার দিনে নিশ্চয়ই কাঠের কপাট, চৌকাঠ সবই ছিল। এখন ঘুণের দৌলতে সবই অদৃশ্য হয়েছে। যা হোক, বিরাজবাবু দরজায় পর্দা টাঙিয়ে দিয়ে যথাসম্ভব আব্রু রক্ষা করেছেন। গিরধর সিং বলল, হুজুর, আপনারা আরাম করুন, আমি চাই নিয়ে আসি। গিরধর সিং চলে গেল। সুবীর ও অরুণা ঘরগুলো ঘুরে ফিরে দেখতে লাগলো। সুবীরের চোখে মুখে নতুনত্বের ঔৎসুক্য, অরুণার চোখে অবাস্তবের কুহক। সুবীর বলল, কেমন লাগছে? অরুণা অস্ফুট আত্মগত স্বরে বলল, এসব আসবাব এখানে কেন? সুবীর চকিত হয়ে বলল, সেকালের বাড়িতে একালের আসবাব বেমানান ঠেকছে, কিন্তু উপায় কি? গজদন্ত পালঙ্ক, অস্নেহ দীপিকা, সুবর্ণ ভৃঙ্গার, এসব আর কোথায় পাওয়া যাবে? গিরধর সিং একটা বড় থালার উপর চায়ের সরঞ্জাম সাজিয়ে উপস্থিত হলো। দুটো পাথরের বাটিতে মশলাদার চা, সঙ্গে ডালের ভুজিয়া, ঝাল মটর, পাঁপড় ভাজা ইত্যাদি টুকটাক খাবার। দুজনেরই খিদে পেয়েছিল, তারা সাগ্রহে খেতে বসল। চায়ের স্বাদ ঠিক স্বাভাবিক চায়ের মতো নয়, তবু খারাপ লাগলো না। ভাজাভুজিতে ঝাল একটু বেশি, কিন্তু অত্যন্ত মুখরোচক। দুজনে হুসহাস করতে করতে সবই খেয়ে ফেলল। তারপর ঘরের বাইরে ছাদের উপর গিয়ে দাঁড়ালো। প্রাসাদের পিছন দিকে বালু সমুদ্রের পরপারে সূর্য অস্ত যাচ্ছে। আতপ্ত বাতাসের গায়ে একটু শীতের স্পর্শ লেগেছে। দুজনে রেলিং এর পাশ দিয়ে ঘুরতে ঘুরতে পশ্চিম দিকে গিয়ে উপস্থিত হলো। অরুণা আয়ত চোখ মেলে দিগন্তের পানে চাইল। সুবীর নিচের দিকে উঁকি মারল। সহাত নিচে আলগা বালির ঢালু বাঁধ প্রাসাদের নিতম্বে এসে ঠেকেছে। সে বলল, চারিদিকে বালির সমুদ্র, মাঝখানেই প্রাসাদ, যেন একটি পাথরের দ্বীপ। অরুণা উত্তর দিল না। একাগ্র চোখে অস্তমান সূর্যের দিকে চেয়ে রইল। সূর্য অস্ত গেল। নিচে বালির উপর ঈষৎ আলোড়ন তুলে শুষ্ক শীতল বাতাস তাদের মুখে এসে লাগলো। অরুণা হঠাৎ যেন শিউরে উঠল। সুবীর কাছে এসে তার কাঁধ জড়িয়ে নিয়ে বলল, ঠান্ডা লাগছে, চলো ঘরে যাই। ভারী মজার দেশ এই রাজস্থান। সকালে গ্রীষ্মকাল, আর সূর্যাস্ত হতে না হতেই শীতকাল। দুজনে ঘরে ফিরে গেল। সুবীর লক্ষ্য করল না অরুণার চোখে ভয় মেশানো উত্তেজনা। সে যে হঠাৎ শিউরে উঠেছিল তা কেবল ঠান্ডা বাতাসের স্পর্শে নয়, তার মনেও যেন কোনো অভাবনীয় ভবিতব্যতার স্পর্শ লেগেছে। ঘরে একটি
অর্ধগোলাকৃতি জানলা আছে। বর্তমানে তার উপর পর্দা ঢাকা। ছায়াচ্ছন্ন ঘরে সুবীর ও অরুণা দুটি চেয়ারে পাশাপাশি বসল। সুবীর অরুণার একটা হাত নিজের হাতে নিয়ে বলল, নতুন জায়গায় এসে তোমার বেশ ভালো লাগছে না? অরুণা একটু চুপ করে থেকে বলল, ভালো লাগছে, আবার একটু ভয় ভয় করছে। সুবীর অনুভব করল অরুণার হাতের আঙুলগুলি ঠান্ডা। সে আঙুলের সাথে আঙুল জড়িয়ে নিয়ে বলল, ভয়ের কি আছে? বাড়িটা মানধাতার আমলের, লোকজনও বেশি নেই, তাই একটু ভুতুড়ে ভুতুড়ে মনে হচ্ছে। দুদিন থাকলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ। দরজার কাছে আলো দেখা গেল। রুক্মিণী প্রবেশ করল। তার হাতে একটি রেকাবির উপর কয়েকটি জ্বলন্ত মোমবাতি। এই দীপান্বিতা রমণীকে দেখে সুবীরের চোখে একটা বিভ্রম জন্মালো। রুক্মিণী যেন বর্তমানকালের মেয়ে নয়। তার বেশভূষা, স্বচ্ছন্দ গতিভঙ্গি সবই যেন সুদূর অতীতের স্পর্শবহ। রুক্মিণী সুন্দরী নয়, যুবতীও নয়। তার বয়স 30-এর উপর। তামাটে গৌরবর্ণ দেহে কঠিন স্বাস্থ্য, নথ পরা মুখখানিতে আভিজাত্যের দীপ্তি। প্রকৃতির বিচিত্র বিধানে রাজস্থানের উচ্চ নীচ সকল জাতির মেয়ের দেহে রাজকন্যা সুলভ মর্যাদা রয়ে গিয়েছে। রুক্মিণীর হাসিটা মিষ্টি, কণ্ঠস্বরও বিনম্র। একটা মোমবাতি টেবিলের উপর রেখে সে অরুণার পানে চোখ তুলল। ভাঙা ভাঙা হিন্দিতে বলল, বাই, সব ঘরে মোমবাতি দিয়ে আসি। অরুণা বলল, এসো। অরুণার বাপের বাড়ি বিহার প্রদেশে। সেও অল্প বিস্তর হিন্দি বলতে পারে। রুক্মিণী চলে গেল। অন্য ঘর দুটোতে বাতি দিয়ে এসে অরুণার পাশে দাঁড়ালো। ভাই, তোমার চুল বেঁধে দে। অরুণা তার দিকে স্মিত মুখ ফেরালো। নিজের চুলে একবার আঙুল বুলিয়ে বলল, আজ থাক, আজ শুধু মুখ হাত ধুয়ে নেব। রুক্মিণী অরুণার প্রতি একটি সুস্মিত দৃষ্টিপাত করে চলে গেল। রুক্মিণী, দেখছি তোমাকে বেশ ভালো লেগেছে। অরুণা একটু অন্যমনস্ক হাসল। দুজনে মোমবাতির আলোয় নীরবে বসে রইল। অরুণার দিকে চেয়ে সুবীরের মনে হলো এই অস্পষ্ট আলোতে অরুণা যেন আরো অবাস্তব হয়ে গিয়েছে। নিচে জিপের শব্দ হলো। বিরাজবাবু ফিরেছেন। অরুণা উঠে পড়ল। সুটকেস থেকে জামা কাপড়, সাবান, তোয়ালে প্রভৃতি নিয়ে স্নান ঘরের দিকে চলে গেল। বিরাজবাবু প্রবেশ করলেন। তার হাতে এক মুঠো ধূপের কাঠি। উচ্চকণ্ঠে বললেন, কি হে, কেমন অট্টালিকা? শ্যালবধূ কোথায়? সুবীর বলল, বাথরুমে গেছে। চমৎকার অট্টালিকা। তা আপনি কোথায় শোবেন? ভয় নেই, আড়ি পাতব না। আমার শয়নকক্ষ দোতলায়। স্টেশনে এক আঁটি ধূপকাঠি কিনেছিলাম, জিপে পড়েছিল। এই বলে তিনি কয়েকটা ধূপ জ্বালিয়ে দিয়ে চেয়ারে বসলেন। ধীরে ধীরে ঘরটি ধূপের গন্ধে ভরে উঠল। সুবীর বলল, চা খাবেন না? বিরাজবাবু বললেন, তাঁবু থেকে চা খেয়ে এসেছি। এখানে কেবল রাত্রে ভোজন এবং শয়ন, তারপর সূর্যোদয়ের আগে প্রস্থান। এখানকার জল হাওয়া খুবই ভালো, তাই না? মরুভূমির মতো জায়গা আছে নাকি? রোগের বীজাণু এখানে টিকতে পারে না, জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তাছাড়া এমন রাত্রি পৃথিবীর আর কোথাও নেই। তাই নাকি? হ্যাঁ, এ দেশটা রাজস্থানের অন্তর্গত হলেও আসলে মালব দেশ। মুসলমানেরা যখন প্রথম ভারতবর্ষে আসে, ওরা লক্ষ্য করেছিল অযোধ্যার সন্ধ্যা, রাজওয়াড়ার সকাল আর মালবের রাত্রি জগতে অতুলনীয়। মুসলমানি ভাষায় বয়েত আছে। মালবের রাত্রি বাক্যটির রোম্যান্টিক স্বাদ সুবীর মনে মনে গ্রহণ করছে। এমন সময় অরুণা শয়নকক্ষ থেকে বের হয়ে আসলো। তার হাতে স্নিগ্ধ শিখা মোমবাতি। সুবীরের মাথায় কবিতা গুঞ্জে উঠল। হেনকালে হাতে দীপ ও শিখা, ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা।
প্রবেশ করেই অরুণা থমকে দাঁড়িয়ে পড়ল। চকিত কটাক্ষে এদিক ওদিক তাকিয়ে বলল, কেয়া ফুলের গন্ধ। বিরাজবাবু হেসে উঠলেন। কেয়া ফুল নয়, অম্বরী ধূপের গন্ধ। কেয়া ফুল এদেশে কোথায়? তাছাড়া এটা কেয়া ফুলের সময় নয়। এসো শ্যালবধূ। দ্বিধামন্থর পদে অরুণা এসে টেবিলের উপর মোমবাতি রাখল। একটু অপ্রতিভ হেসে বিরাজবাবুর পাশের চেয়ারে বসল। তার মনের মধ্যে যেন বাস্তব ও অবাস্তবের দ্বন্দ্ব চলছে। সুবীরের মনে উদ্বিগ্ন বিস্ময় পাক খেতে লাগলো। অরুণা বারবার কেয়া ফুলের গন্ধ পাচ্ছে, কি ব্যাপার? বিরাজবাবু কথা বলতে আরম্ভ করলেন। তিনি একটু বেশি কথা বলেন, কিন্তু কথাগুলি নীরস নয়। নানা প্রকার পাণ্ডিত্যপূর্ণ আলাপ আলোচনার সঙ্গে ঠাট্টা তামাশা মিশিয়ে দিয়ে 2 ঘন্টা কাটিয়ে দিলেন। গিরধার ও রুক্মিণী রাত্রির খাবার নিয়ে আসলো। খাবারগুলি টেবিলে রেখে গিরধার আরো কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল। 3 জনে টেবিলের ধারে চেয়ার টেনে খেতে বসলেন। খাদ্যবস্তু সংখ্যা এবং পরিমাণে প্রচুর, শাকসবজি বেশি, তার সঙ্গে পোলাও, রুটি, অল্প মাংস, মালাই এবং বরফি। খেতে খেতে সুবীর বলল, এই মরুভূমির মাঝখানে তাজা শাকসবজি পান কোত্থেকে? বিরাজবাবু বললেন, মাইল 2 দূরে আভিরদের একটা গ্রাম আছে। তারাই দুধ আর শাকসবজি যোগায়। মাঝে মাঝে ভেড়ার মাংস পাওয়া যায়, কিন্তু মাছ পাওয়া যায় না। মরুভূমিতে জল কোথায় যে মাছ আসবে? ভারী সুস্বাদু জল। এ জল কোথায় পান? নিচের তলায় একটা ঘরের মেঝে ইদাঁড়া আছে। সেই 2000 বছরের পুরনো ইদাঁড়া, কিন্তু কি জল! বরফের মতো ঠান্ডা, শরবতের মতো মিষ্টি। অরুণা পুরুষদের বাক্যালাপে যোগ দিল না, একটু নিঝুম ভাবে খেতে লাগলো। খাওয়া শেষ হলে বিরাজবাবু বললেন, শ্যালবু, তুমি ক্লান্ত হয়েছ, শুয়ে পড়ো গিয়ে। আমরা আরো খানিকক্ষণ গল্পগুজব করি। কাল ভোরেই আমি চলে যাব, হয়তো 2-3 দিন আসতে পারবো না। অরুণা একটু ঘাড় হেলিয়ে শুতে চলে গেল। তারপর দুজনে ঘনিষ্ঠভাবে বসে গল্প করতে করতে ভূতের গল্প উঠে পড়ল। বিরাজবাবু গলা খাটো করে বললেন, বউকে কিছু বলো না, কিন্তু গিরধারের মুখে শুনেছি এ বাড়িতে নাকি আছে। কি আছে? ভূত প্রেত? আপনি বিশ্বাস করেন? বিরাজবাবু হাসলেন। আমি বিজ্ঞানী, যার প্রমাণ পেয়েছি তা বিশ্বাস না করে উপায় কি? বিজ্ঞানী আর অবিজ্ঞানীর মধ্যে ওইখানেই তফাৎ। বিজ্ঞানী প্রমাণ পেলে বিশ্বাস করে, অবিজ্ঞানী প্রমাণ পেলেও বিশ্বাস করে না, উল্টে নানা রকম কুব্যাখ্যা শুরু করে দেয়। আপনি তাহলে প্রমাণ পেয়েছেন? দেখো, ভূতকাল নিয়েই আমার কারবার। ভূতকালের সন্ধানে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ এমন কিছু পেয়েছি যাকে বাস্তব বলা যায় না। সে গল্প আর একদিন বলবো। তবে এ বাড়িতে আমি নিজে কিছু প্রত্যক্ষ করিনি, যা শুনেছি চাকর বাকরের মুখে। ওরা কি বলে? ওরা বলে একটা আত্মা আছে। মাঝে মাঝে গভীর রাত্রে বীণার ঝংকার শোনা যায়। তাজা ফুলের গন্ধ চারিদিকে ভরভর করতে থাকে। সুবীর চমকে উঠে বলল, কোন ফুল? কেয়া? বিরাজবাবু কিছুক্ষণ তার পানে চেয়ে রইলেন, তারপর বললেন, তা জানি না। আজ তোমার বউ কেয়ার গন্ধ পেয়েছিল, তাই তো? এটা আমার খেয়াল হয়নি। অরুণার এই দুর্ঘটনার পর থেকেই সে 3 বার এই কেয়া ফুলের গন্ধ পেয়েছে। কোথাও কেয়া ফুল নেই, তবু গন্ধ পেয়েছে। এর মানে কি আপনি বলতে পারেন? এই বলে সুবীর মোটর দুর্ঘটনার পর থেকে সমস্ত ঘটনার বিবরণ দিল। বিরাজবাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, এখানে আসার আগে যদি গন্ধ পেয়ে থাকে, তাহলে অলৌকিক কাণ্ড না হতেও পারে। হয়তো মাথায় চোট লাগার ফলে অলফ্যাক্টরি নার্ভস বিগড়ে গিয়েছে। স্নায়ু বড় বিচিত্র যন্ত্র। যা হোক, ভাবনার কিছু নেই, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। তারপর রাত্রি গভীর হচ্ছে দেখে তিনি দোতলায় শুতে চলে গেলেন। সুবীর শুতে যাবার আগে
একবার বাইরের দরজার পর্দা সরিয়ে ছাদের দিকে উঁকি মারল। বাইরে মধুর শীতলতা, চাঁদ আকাশের মাঝখানে উঠেছে। বালি ঢাকা প্রকাণ্ড ছাদ চন্দ্রকিরণে কিংখাপের মতো ঝিকমিক করছে। তন্দ্রা জড়িত স্বপ্ন সমাকুল দৃশ্য। মালবের রাত্রি। সুবীর একটি নিঃশ্বাস ফেলল। অরুণা যদি সুস্থ থাকতো, দুজনে মিলে তারা মালবের এই অপরূপ রাত্রি উপভোগ করতে পারত। সুবীর শয়ন কক্ষে গেল। বৃহৎ কক্ষের মাঝে বিস্তীর্ণ পালঙ্ক। অরুণা শয্যার একপাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুবীর পালঙ্কের পাশে ঝুঁকে মৃদু কণ্ঠে ডাকল, অরুণা। অরুণা জাগল না। তার দেহ এমন শিথিলভাবে শয্যায় পড়ে আছে যে মনে হয় শুধু ঘুম নয়, ঘুমের চেয়েও দুরাবগাহ অবচেতনার মধ্যে তার সংজ্ঞা ডুবে গিয়েছে। হঠাৎ শঙ্কিত হয়ে সুবীর তার বুকের উপর হাত রাখল। না, হৃদস্পন্দন মন্থর বটে, কিন্তু স্বাভাবিকভাবেই সচল আছে। সুবীর সযত্নে অরুণার গায়ের উপর চাদর টেনে দিল। অপলক চোখে তার ঘুমন্ত মুখের পানে চেয়ে রইল। মাথার পাশে নিঃশেষিত মোমবাতিটা প্রায় নিভে গিয়েছিল। নির্বাপিত হবার ঠিক আগ মুহূর্তে দপ করে জ্বলে উঠল। সুবীর তখন সন্তর্পণে অরুণার পাশে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকাল থেকে তার প্রকৃত প্রবাস জীবন আরম্ভ হল। নির্জন প্রবাসে জীবনযাত্রার সুবিধা অসুবিধা দুই আছে। পরিচিত মানুষের অভাব কখনো সুবিধা, কখনো অসুবিধা বলে মনে হয়। কাজকর্ম নেই, খবরের কাগজ নেই। এরকম অবস্থা কারো পক্ষে সুখকর, কারো পক্ষে অসুখকর। কিন্তু যেখানে দুটি স্ত্রী পুরুষের মধ্যে প্রণয়ের বন্ধন আছে, সেখানে প্রবাসীর নির্জনতা মধুময় হয়ে ওঠে। সুবীরের মন এই নিবিড় রসানুভূতির জন্য উৎসুক হয়েছিল। কিন্তু অরুণার দিক থেকে তার প্রতিফলন আসলো না, বরং মনে হলো অরুণা সুবীরকে এড়িয়ে চলছে। একসঙ্গে ওঠা বসা করেও দুজন মানুষ মনে মনে পরস্পরকে এড়িয়ে চলতে পারে। অরুণা স্বভাবত সরল ও সিধা প্রকৃতির মেয়ে, কিন্তু এখন দেখা গেল অরুণার চোখে গোপনতার কটাক্ষ। সে যেন সুবীরের কাছ থেকে নিজের মানসিক অবস্থা প্রচ্ছন্ন রাখবার চেষ্টা করছে। তার মনের মধ্যে এমন কিছু ঘটছে যা সুবীরকে সে জানতে দিতে চায় না। রুক্মিণী প্রথম দর্শনে অরুণাকে ভালোবেসে ফেলেছে। সে নিজের কাজ থেকে ছুটি পেলে উপরে এসে অরুণার আশেপাশে ঘুরে বেড়ায়, অযাচিতভাবে তার সেবা করে, চুলে তেল মাখিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে চুল বেঁধে দেয়, আর অনর্গল গল্প করে। অরুণাও তার সঙ্গে বেশ স্বচ্ছন্দে মেলামেশা করে। সত্যি বলতে মেয়েদের ওই একটি গুণ আছে, তারা উঁচু নিচু নির্বিশেষে সকল জাতের মেয়ের সঙ্গে মিশতে পারে। পুরুষের সেই গুণ নেই। থাকলে সুবীরের ভারী সুবিধা হতো। গিরধার সিং এর সঙ্গে গল্প জমিয়ে সময় কাটাতে পারত। কিন্তু বর্তমান অবস্থায় সে যেন একটু নিরাশ্রয় হয়ে পড়েছে। সঙ্গে যে কটা বই এনেছে তা মাঝে মাঝে খুলে বসে, কিন্তু বইয়ে মন বসে না। তখন সে উঠে প্রাসাদের দোতলায় অগণিত ঘরগুলোর মধ্যে ঘুরে বেড়ায়। ঘরগুলি পরিষ্কৃত নয়, কোথাও দেয়াল থেকে পাথর খসে পড়ছে, কোথাও ছাদের কোণে চামচিকে বাসা বেঁধেছে। সব মিলিয়ে পরিত্যক্ত লোকালয়ের প্রাণহীন কঙ্কালসার শুষ্কতা। দ্বিতীয় দিন সন্ধ্যায় সূর্যাস্তের পর সুবীর ত্রিতলের খোলা ছাদে একাকী পরিভ্রমণ করছে। রেলিংয়ের কিনারে ঘুরে বেড়াতে বেড়াতে নানা অসংলগ্ন চিন্তার মধ্যে ভূতপ্রেতের চিন্তাও তার মনে আসছিল। বিরাজবাবু বৈজ্ঞানিক হলেও অলৌকিক ব্যাপার বিশ্বাস করেন। এ বাড়িটাতে বাজনার শব্দ শোনা যায়, ফুলের গন্ধ পাওয়া যায়। হয়তো কিছু আছে। হানাবাড়ির কত গল্পই তো শোনা যায়, সবই কি মিথ্যে? এই বাড়িটা 2000 বছর ধরে মরুভূমির মাঝখানে পড়ে রয়েছে। হয়তো জীবিত অবস্থায় যারা এখানে বাস করত তাদেরই কেউ বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি। 2000 বছর ধরে প্রতীক্ষা করছে। কিসের প্রতীক্ষা করছে কে জানে। এই রাজস্থানী নাকি কোথায় একটা রাজপ্রাসাদ আছে, যেখানে রাত্রিকালে প্রেতাত্মা
मैं भूखा हूँ বলে কেঁদে বেড়ায়। আজও আকাশে চাঁদ উঠেছে। ঠান্ডা বাতাসে সুবীরের গা শীত শীত করে উঠল। সে ঘরে ফিরে গেল। বসার ঘরে কেউ নেই, কিন্তু শয়নকক্ষ থেকে রুক্মিণীর কলকণ্ঠ আসছে। সুবীর শয়নকক্ষের পর্দা সরিয়ে দেখল সেখানে দুটি মানুষের মজলিস বসে গিয়েছে। মেঝে পাটি পেতে অরুণা ও রুক্মিণী মুখোমুখি বসেছে। তাদের মাঝখানে একটি আগুনের ছোট আংটা। রুক্মিণী খোসাশুদ্ধ চীনা বাদাম আগুনে ঝলসিয়ে খোসা ছাড়িয়ে অরুণাকে দিচ্ছে। অরুণা পরম সুখে নুন ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে তা খাচ্ছে। সুবীরকে দরজার কাছে দেখে রুক্মিণীর বাক্যস্রোত সংহত হল। অরুণাও মুখ তুলে চাইল। সুবীর তাদের কাছে এসে বসল, হাসি মুখে বলল, কি গল্প হচ্ছে? আমিও গল্প শুনতে এলাম। অরুণা একটু বিব্রত হয়ে বলল, মেয়েলি গল্প কি তোমার ভালো লাগবে? ভালো না লাগে উঠে যাব, অন্তত চিনে বাদাম ভাজা তো ভালো লাগবে। সে কয়েকখানা চিনে বাদাম মুখে দিয়ে বলল, আচ্ছা রুক্মিণী, তোমরা এই বাড়িতে ফুলের গন্ধ পেয়েছো? সুবীরের আগমনে রুক্মিণী একটু আড়ষ্ট হয়ে পড়েছিল। এখন আবার স্বচ্ছন্দ হয়ে বলল, জি মালিক, পেয়েছি। তাছাড়া গভীর রাত্রে বাঁশির আওয়াজ, সিতারের আওয়াজ পাওয়া যায়। কোন ফুলের গন্ধ পেয়েছো? আতর, গোলাপ, ধূপধুনোর গন্ধ নয়? জি না, তাজা ফুলের গন্ধ, জাই, জুহি, চম্পা, এই সব। কেয়া ফুলের গন্ধ কখনো পেয়েছো? অরুণা সুবীরের প্রতি একবার চকিত ভ্রুক্ষেপ করল। রুক্মিণী উৎসুক স্বরে বলল, কেওড়া ফুলের গন্ধ? না বাবুজি, ও কেওড়া ফুলের গন্ধ কেমন হয় আমি জানি না। কেওড়া ফুল কখনো দেখিনি, তবে কেওড়া ফুলের গল্প জানি। কেওড়া ফুলের গল্প? হ্যাঁ বাবুজি, ভারী চমৎকার গল্প। আমি আমার দাদির কাছে শুনেছিলাম, আমার দাদি আবার তার দাদির কাছে শুনেছিল। বহুকাল ধরে এই গল্প চলে আসছে। এই মহল নিয়েই গল্প। তাই নাকি? কি গল্প বলো তো শুনি। তখন রুক্মিণী চীনা বাদাম পোড়াতে পোড়াতে গল্প আরম্ভ করল। অনেক অনেক দিন আগে এখানে একটি রাজ্য ছিল, মরুভূমির কিনারায় রাজ্য। ছোট রাজ্য হলেও বড় সুখের রাজ্য। শত্রুর উৎপাত নেই, অন্নাভাব নেই, মারি মহামারী নেই। প্রজারা অটুট স্বাস্থ্য নিয়ে মনের আনন্দে বাস করে। রাজার নাম বিজয়কেতু। তরুণ রাজা সম্প্রতি দক্ষিণ দেশের এক রাজকন্যাকে বিয়ে করেছেন। অপরূপ সুন্দরী রাজকন্যা, যেমন তার রূপ তেমনি মধুর স্বভাব। নাম অরুণাবতী। সুবীর চমকে প্রশ্ন করল, কি নাম বললে? অরুণাবতী। এই গল্পের নাম রানী অরুণাবতীর গল্প। সুবীর ও অরুণা বিস্ফারিত চোখে পরস্পরের দিকে তাকালো। তারপর অরুণা চোখ সরিয়ে নিল। সুবীর বলল, আচ্ছা, তারপর বলো। রুক্মিণী বলতে লাগলো, রাজা আর রানীর মধ্যে গভীর ভালোবাসা। কেউ কাউকে একদণ্ড না দেখে থাকতে পারেন না। রাজা যখন সভায় বসে মন্ত্রীদের সঙ্গে কাজকর্ম করেন, রানী তখন অলিন্দ থেকে উকি মেরে দেখে যান। রাজাও রাজকার্য করতে করতে হঠাৎ উঠে গিয়ে রানীকে দেখে আসেন। রাজা আর রানী যেন জোরের পায়রা। রানীর মনে কিন্তু একটি দুঃখ আছে। তার বাপের বাড়ির দেশে যেমন ঋতুতে ঋতুতে নতুন ফুল ফোটে, বসন্তে অশোক, নবমল্লিকা, জাতি, জুথি, গ্রীষ্মে চম্পক, বকুল, পিয়াল, বর্ষায় গোকর্ণ, কদম্ব, কেতকী, এদেশে তেমন ফুল ফোটে না। একদিন সায়াহ্নে রাজা রানী চন্দ্রশালিকার বিস্তীর্ণ ছাদে হাত ধরাধরি করে বেড়াচ্ছিলেন। দেখলেন পশ্চিমের আকাশে মেঘ উঠেছে।
দুজনের মনে খুব আহ্লাদ হলো। এদেশে বৃষ্টি কম, মেঘ বেশি আসে না। রানী কাজল কালো মেঘের দিকে তাকিয়ে বললেন, রাজা, অনেকদিন কেতকী ফুলের গন্ধ পাইনি। এদেশে কি কেয়া ফুল পাওয়া যায় না? না, পশ্চিমে যে লাট দেশ আছে সেখানে বনে জঙ্গলে কেয়া ফুল ফুটে থাকে। গ্রামের লোকেরা কেয়ার ঝাড় দিয়ে ঘরের বেড়া বাঁধে। লাট দেশ সে কত দূর? তা ঘোড়ার পিঠে 2-3 দিনের পথ। রাজা, লাট দেশ থেকে আমাকে কেয়া ফুল আনিয়ে দাও। কেয়া ফুলের জন্য আমার মন বড় ব্যাকুল হয়েছে। এ আর বেশি কথা কি, আমি নিজে গিয়ে তোমার জন্য কেয়া ফুল তুলে নিয়ে আসবো। তুমি নিজে যাবে? কাল সকালেই যাত্রা করব। 3-4 দিনের মধ্যে তোমার কেয়া ফুল নিয়ে ফিরে আসবো। রানী কিছুক্ষণ রাজার বুকের ওপর মাথা রেখে দাঁড়িয়ে রইলেন। তারপর হাসি মুখ তুলে বললেন, বেশ, তুমি যতদিন না ফিরে আসবে আমি ততদিন রোজ 5 ফোঁটা মধু খাবো, আর কিচ্ছু খাবো না। সে কি, আর কিছু খাবে না কেন? তাহলে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে। পরদিন ভোরবেলা রাজা ঘোড়ায় চড়ে পশ্চিম মুখে যাত্রা করলেন। রানী প্রাসাদের চূড়ায় উঠে যতক্ষণ দেখা যায় চেয়ে রইলেন। তারপর একদিন গেল, 2 দিন গেল, রানী 5 ফোঁটা মধু খেয়ে আছেন। 3য় দিন থেকে রানী আবার ছাদের উপর যাতায়াত আরম্ভ করলেন। শরীর দুর্বল, কিন্তু মন মানে না। ছাদের কিনারায় গিয়ে পশ্চিম দিকে চেয়ে থাকেন। 4র্থ দিনেও এইভাবে কাটল। রানীর শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, চোখের কোলে কালি। 6 দিন কেটে গেল, রাজার কিন্তু দেখা নেই। কোথায় গেলেন রাজা? কি হলো তার? রাজা বিজয়কেতু 2য় দিন দুপুরবেলা লাট দেশে পৌঁছালেন। সেখানে জঙ্গল থেকে কয়েকটি কেয়া ফুল তুলেছিলেন। তারপর একটি কেয়া ফুল বল্লমের ডগায় গেঁথে নিয়ে নিজের রাজ্যের দিকে ঘোড়ার মুখ ফিরিয়েছিলেন। ঘোড়া পবন বেগে ঘরের পানে ছুটছিল। রাজ্যের সীমানায় ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। এই গিরিশ সংকট পার হয়ে নিজের রাজ্যে প্রবেশ করতে হয়। 3য় দিন দুপুরবেলা রাজা গিরিশ সংকটের ভিতর দিয়ে চলেছেন। এমন সময় একদল সশস্ত্র লোক আশেপাশে পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে ঘিরে ধরল। রাজা বিস্মিত হয়ে বললেন, এ কি, কে তোমরা? আমরা যেই হই, তুমি আমাদের বন্দী। কি, তোমাদের এত স্পর্ধা? জানো আমি এই রাজ্যের রাজা। তবে তো ভালোই হয়েছে, চলো আমাদের সেনাপতির কাছে। পাহাড়ের মধ্যে বিদেশি শত্রুর ছাউনি ফেলেছে, প্রায় 20,000 সৈন্য। সেনাপতি তখন নিদ্রা যাচ্ছিলেন। সৈন্যরা বললেন, তুমি আজ বন্দী থাকো, কাল সেনাপতি দেখা পাবে। সৈন্যরা রাজা বিজয়কেতুর কথা বিশ্বাস করেনি। তারা ঠাট্টা তামাশা করতে করতে তাকে একটা শিবিরে নিয়ে গিয়ে বন্দি করে রাখলেন। রাজা জানতেন উত্তর থেকে দুর্ধর্ষ সৎ জাতি ভারতবর্ষ আক্রমণ করেছে, কিন্তু তারা যে এত দূর অগ্রসর হয়েছে তা তিনি জানতে পারেননি। আপনি সত্যি এই দেশের রাজা? হ্যাঁ, এই দেখুন আমার অঙ্গুরি, এই দেখুন আমার কবচ। আপনি দেখছি সত্যিই রাজা। যা হোক, আমরা আপনার রাজ্য জয় করতে এসেছিলাম, কিন্তু আপনাকে যখন ধরেছি তখন আর আমাদের যুদ্ধ করতে হবে না। বিনা যুদ্ধে রাজ্য জয় হয়েছে। আমার রাজ্য অত্যন্ত ক্ষুদ্র, সৈন্যবল সামান্য। এই রাজ্য জয়ে আপনার কিন্তু গৌরব নেই। তবে এ রাজ্য আপনি জয় করতে চান কেন? রাজস্থান বীর ভূমি। মাটির গুণে মানুষ বীর হয়, মাটির দোষে কাপুরুষ হয়। তাই আমি রাজস্থান জয় করে নিজের রাজ্য স্থাপন করতে চাই। কিন্তু আমাকে বন্দী করে লাভ কি? আপনি যদি আমার রাজ্য আক্রমণ করেন, রাজ্যের লোক স্বদেশ রক্ষার জন্য যুদ্ধ করবে। না,
তারা যখন জানতে পারবে আপনি আমার হাতে বন্দী, তখন আর যুদ্ধ করবে না, আত্মসমর্পণ করবে। সেনাপতি, আমাকে একবার আমার প্রাসাদে ফিরে যেতেই হবে। আপনি আমাকে 2 দিনের জন্য মুক্তি দিন, আমি আবার ফিরে এসে স্বেচ্ছায় ধরা দেব। কিন্তু আপনি যে ফিরে আসবেন তার নিশ্চয়তা কি? আমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় কখনো শপথ ভঙ্গ করে না। কিন্তু প্রাসাদে আপনার এত কিসের প্রয়োজন? আমার স্ত্রী কেবল কয়েক বিন্দু মধু খেয়ে আমার জন্য প্রতীক্ষা করছেন, তাকে দেখা দিয়েই আমি ফিরে আসব। ভালো, আমি আপনাকে মুক্তি দেব, কিন্তু আজ তো দিন শেষ হয়ে এলো। আজ যদি যাত্রা করেন, দিন থাকতে প্রাসাদে পৌঁছতে পারবেন না। তার চেয়ে কাল সকালে যাত্রা করবেন। শর্ত রইল, স্ত্রীর সঙ্গে দেখা করেই আপনি ফিরে আসবেন। পরদিন প্রত্যুষের রাজা শুল শীর্ষে কেতকী ফুল গেঁথে নিয়ে অশ্বপৃষ্ঠে যাত্রা করলেন। ওদিকে রানীর অবস্থা তখন শোচনীয়। দিনের পর দিন অনাহারে কাটিয়ে শরীর এত দুর্বল হয়েছে যে শয্যা ছেড়ে উঠতে কষ্ট হয়। মনের অবস্থা পাগলের মতো। এমন সময় বেলা 3 প্রহরে দাসীরা ছুটে এসে খবর দিল রাজা আসছেন। রানী পালঙ্ক থেকে নেমে ছাদের পানে ছুটলেন। দাসীরা মানা করল, কিন্তু শুনলেন না। ছাদের কিনারায় গিয়ে পশ্চিমের দিকে তাকালেন। চোখে ভালো দেখতে পাচ্ছেন না, তবু মনে হলো অনেক দূরে মাঠের পরপার থেকে একজন অশ্বারোহী ছুটে আসছে। কিছুক্ষণ পরে অশ্বারোহী আরো কাছে এলে রানী চিনতে পারলেন রাজা আসছেন। তার ভল্লের মাথায় একটি কেয়া ফুল উঁচু হয়ে আছে। রাজাও রানীকে প্রাসাদ শীর্ষে দেখতে পেয়েছিলেন। তিনি বল্লম শুদ্ধ হাত তুললেন। রানী আর আত্মসংবরণ করতে পারলেন না। 2 হাত বাড়িয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন। দাসীরা চিৎকার করে উঠল, কিন্তু রানীকে ধরতে পারল না। তিনি হালিশা পেরিয়ে একেবারে নিচে পড়ে গেলেন। রাজা এসে দেখলেন রানী অরুণাবতীর মৃতদেহ প্রাসাদ মূলে পড়ে আছে। তিনি 2 হাতে মৃতদেহ বুকে তুলে নিলেন। তারপর রানীকে চিতায় তুলে দিয়ে রাজা কেয়া ফুল দিয়ে চিতা সাজিয়ে দিলেন। চিতা জ্বলে উঠল। কেয়া ফুলের গন্ধে চারিদিক ভরে গেল। রাজা আর প্রাসাদে প্রবেশ করলেন না। ঘোড়ায় চড়ে একলা শক সেনাপতির শিবিরে ফিরে গেলেন। সেনাপতিকে বললেন, সেনাপতি, আমি ফিরে এসেছি, কিন্তু আমি বেঁচে থাকতে আমার রাজ্য আপনি পাবেন না। আসুন, দ্বন্দ্বযুদ্ধ করুন। শক সেনাপতির সঙ্গে রাজা বিজয় কেতুর দ্বন্দ্বযুদ্ধ হলো। যুদ্ধে রাজা বিজয় কেতু মারা পড়লেন। তারপর শক জাতি এসে রাজ্য দখল করল। সেনাপতি রাজপুরী দখল করলেন। অনেক বছর কেটে গেল। মরুভূমি এসে রাজ্য গ্রাস করে নিল। দেশ জনশূন্য হলো। প্রাসাদ শূন্য পড়ে রইল। এইভাবে কত শতাব্দী কেটে গেছে তার ঠিকানা নেই। কিন্তু এখনো প্রাসাদের বাতাসে ফুলের গন্ধ ভেসে বেড়ায়। হঠাৎ নিশতি রাত্রে বীণার ঝংকার শোনা যায়। যারা শুনেছে তারা বলে রাজার আর পুনর্জন্ম হয়নি, তার আত্মা এই প্রাসাদেই আছে। রানীর জন্ম হয়েছে, তিনি 60-70 বছর অন্তর দেহত্যাগ করে আসেন। রাজার সঙ্গে তার মিলন হয়, তারপর আবার তিনি চলে যান। রাজা প্রতীক্ষা করে থাকেন। গল্প শেষ করে রুক্মিণী তাড়াতাড়ি চলে গেল। তার এখনো অর্ধেক রান্না বাকি। সুবীর দেখল অরুণা আচ্ছন্ন অভিভূতের মতো বসে আছে।
তারপরই অরুণা চমকে সুবীরের পানে তাকালো, মুখে ছদ্ম হাসি টেনে বলল, আষাঢ়ে গল্প না? না, আমার মনে হয় একেবারে আষাঢ়ে গল্প নাও হতে পারে, মূলে হয়তো একটু সত্যি আছে। অরুণা আর কিছু বলল না। তার মুখের উপর রহস্যের পর্দা নেমে আসলো। তার মনের মধ্যে কি হচ্ছে সুবীর তা নিঃসংশয়ে অনুমান করতে না পারলেও তার মনও অশান্ত হয়ে উঠল। এ কোন অদৃশ্য কুহেলিকায় তারা জড়িয়ে পড়ছে, যে সন্দেহটা সুবীর জোর করে মন থেকে সরাতে চেষ্টা করছে। তাই অরুণা কি নিজেকে জন্মান্তরের রানী অরুণাবতী মনে করছে এবং মনে মনে বিদেহাত্মা রাজা বিজয়কেতুর উদ্দেশ্যে অভিসার যাত্রার জন্য উৎসুক হয়েছে? অসুস্থ শরীরে মনও অসুস্থ হয়, এ কি সেই অসুস্থতার লক্ষণ? কিন্তু যাই হোক, গল্পের রানীর অরুণাবতী নাম আশ্চর্য রকমের সমাপতন, তাতে সন্দেহ নেই। সে রাত্রে অরুণা খিদে নেই বলে শুতে চলে গেল। সুবীর যথাসময় খাওয়া সেরে শয়নকক্ষে গিয়ে দেখল অরুণা ঘুমিয়ে পড়েছে। সুবীর তাকে জাগালো না। অস্বচ্ছন্দ মন নিয়ে কিছুক্ষণ খাটের চারপাশে পায়চারি করল, তারপর শুয়ে পড়ল। গভীর রাত্রে সুবীরের ঘুম ভেঙে গেল। দূর থেকে যেন বিনা যন্ত্রের অস্ফুট মূর্ছনা আসছে। সুবীরের সর্বাঙ্গে কাঁটা দিল। ঘরে আলো নেই, মোমবাতি নিভে গিয়েছে। অন্ধকারে হাত বাড়িয়ে সুবীর পাশের দিকে অনুভব করল অরুণা সেখানে নেই। বালিশের পাশে সুবীর একটা বৈদ্যুতিক টর্চ রাখে। সেটা জ্বালিয়ে দেখল শয্যা শূন্য। ঘরের চারপাশে আলো ফেলে দেখল ঘরেও অরুণা নেই। দূরাগত বীণাধ্বনি দূরে মিলিয়ে গেল। সুবীর স্নায়ুপেশি শক্ত করে কয়েক মিনিট অপেক্ষা করল, কিন্তু অরুণা আসলো না। তখন সে উঠে গিয়ে চাদর জড়িয়ে নিল। টর্চ জ্বালতে জ্বালতে অন্য ঘর দুটো দেখল, সেখানেও অরুণা নেই। দৃঢ়ভাবে নিজেকে সংযত করে সুবীর ঘরের বাইরে ছাদে এসে দাঁড়ালো। পশ্চিম আকাশে প্রায় পূর্ণাঙ্গ চাঁদ ঢলে পড়েছে। আকাশ এবং মরুভূমিতে চাঁদের কিরণ যেন উদ্বেলিত হয়ে পড়ছে। কনকনে ঠান্ডা হাওয়া বরফের কাঁটার মতো সুবীরের গায়ে বিঁধল। বিশাল ছাদ চন্দ্রকুহেলিতে ঝিমঝিম করছে। সুবীর চারিদিকে দৃষ্টি ফেরালো, কিন্তু অরুণাকে দেখতে পেল না। কিছুক্ষণ সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। কোথায় গেল অরুণা? এই নির্জন পুরীতে গভীর রাত্রে একা সে কোথায় গেল? তবে কি নিচে গিয়েছে? কিন্তু কেন? তাকে না জাগিয়ে একা একা নিচে যাবে কেন? নিশির ডাক? না 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 না, এসব কি অবিশ্বাস্য কথা সে ভাবছে। আজ সন্ধেবেলা যে গল্প তারা শুনেছে, এসব তারই অনুরণন। অরুণা নিশ্চয়ই কাছেই কোথাও আছে। সে গলা চড়িয়ে ডাকল, অরুণা। সাড়া নেই। কেবল ঠান্ডা বাতাস তার কানের কাছে ফিসফিস কথা বলে চলে গেল। এতক্ষণ সুবীর নিজের মনকে দৃঢ় শাসনে রেখেছিল। এইবার তার সংযমের বাঁধন ছিঁড়ে গেল। সে ছুটে রেলিং এর কাছে গিয়ে নিচে তাকালো, তারপর নিচের দিকে দৃষ্টি রেখে সারা ছাদ ঘুরল। না, অরুণা ছাদ থেকে নিচে পড়ে যায়নি। তবে সে কোথায়? সুবীর কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রইল, তারপর আবার শয়নকক্ষের দিকে ছুটল। শয়নকক্ষটা ভালো করে দেখা হয়নি। হয়তো অরুণা ঘুমের ঘোরে খাটের পাশে পড়ে গিয়েছে। অন্ধকার ঘরে প্রবেশ করেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। ঘরের মধ্যে কেয়া ফুলের গন্ধ ভরভর করছে। স্থানুর মতো দাঁড়িয়ে সুবীর ভাবল, কেয়া ফুলের গন্ধ তবে মিথ্যে নয়, রোগ বিকৃত মস্তিষ্কের কল্পনা নয়। অতিপ্রাকৃত যতদূর প্রাকৃত হতে পারে, কেয়া ফুলের গন্ধ তাই, বীণাধ্বনিও তাই। এক সূক্ষ্ম জগতের অলৌকিক পরিবেশের মধ্যে তারা বাস করছে। সুবীর টর্চ চালালো। বিছানার একপাশে অরুণা শুয়ে আছে। তার পোশাক অগোছালো, চুলও এলোমেলো। সে গভীর ক্লান্তির ঘুম ঘুমাচ্ছে। সুবীরের সংশয় জাগল, তবে কি অরুণা সারাক্ষণ বিছানায় শুয়েছিল? কিন্তু তাই বা কি করে সম্ভব? একটা মোমবাতি জেলে সুবীর শয্যা শিয়রে রাখলো। তারপর শয্যায় উঠে অরুণার পাশে বসল। তার নিদ্রা শিথিল মুখের পানে চেয়ে সুবীরের হৃদয়
একটি বাষ্পীভূত স্নেহের উচ্ছ্বাস কণ্ঠ পর্যন্ত উদ্গত হয়ে উঠল। সে 2 হাত দিয়ে নিবিড়ভাবে তাকে জড়িয়ে নিয়ে রুদ্ধস্বরে ডাকল, অরুণা, অরুণা। অরুণার কিন্তু ঘুম ভাঙল না। তার শ্লথ অঙ্গে কোনো প্রতিক্রিয়া নেই। ক্লান্ত শিশুর মতো সে ঘুমিয়ে রইল। নিঃশ্বাস ফেলে সুবীর তাকে ছেড়ে দিল। তারপর আলো নিভিয়ে তার গায়ে হাত রেখে শুয়ে পড়ল। সে লক্ষ্য করল কেতকীর গন্ধ ধীরে ধীরে ঘর থেকে বিলীন হয়ে গেল। পরদিন সকালে ঘুম ভাঙলে সুবীর অরুণাকে জিজ্ঞেস করল, কাল রাত্রে কোথায় গিয়েছিলে? অরুণার চোখে সত্য ঘুম ভাঙার জরিমা। সে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, কোথায় গিয়েছিলুম? যাইনি তো কোথাও। সুবীর বলল, গিয়েছিলে। দুপুর রাত্রে ঘুম ভেঙে দেখি তুমি বিছানায় নেই। অন্তর্লীন কণ্ঠে অরুণা বলল, কি জানি, মনে পড়ে না। সুবীর দেখল অরুণার স্মৃতি ফিরে আসছে। সে অপেক্ষা করে রইল। অরুণা নত নেত্র তুলে সুবীরের পানে তাকাল, চোখে শঙ্কা ও গোপন উত্তেজনা। সে জড়ানো গলায় বলল, ঘুমের ঘোরে কি করেছি মনে পড়ছে না। তার মুখের উপর যেন অদৃশ্য মুখোশের আবরণ পড়ে গেল। বাইরের ঘর থেকে চায়ের সরঞ্জামের ঠুংঠাং শব্দ আসলো। গিরধার প্রাতঃকালীন চা এনেছে। সুবীর উঠে পড়ল। তার বুঝতে বাকি রইল না যে কাল রাত্রির কথা অরুণের মনে পড়েছে, কিন্তু সে সুবীরের কাছে এটা গোপন করতে চায়। কি কথা গোপন করতে চায়? স্বপ্নাভিসার। দিনটা অবসন্ন আলস্যে কেটে গেল। দুজনেই শামুকের মতো নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছে। সুবীর এইরকম বিচিত্র পরিস্থিতিতে কি করবে ভেবে পাচ্ছে না। অরুণা একটা অন্তর্গূঢ় মাদকতায় নিমজ্জিত হয়ে আছে। তারা যেন দুটি সচল যন্ত্র, পরস্পরের সাথে কোনো সচেতন সংযোগ নেই, নিতান্ত আকস্মিকভাবেই একত্র বিন্যস্ত হয়েছে। সূর্যাস্তের পর রুক্মিণী ছাদের উপর পাটি পেতে অরুণার চুল বাঁধতে বসল। চুল বাঁধার সঙ্গে মৃদুস্বরে জল্পনা চলছে। সুবীর দূর থেকে দেখল অরুণার মুখ উৎসুক ও উজ্জ্বল হয়ে উঠেছে। তন্দ্রাচ্ছন্ন মাদক বিমূঢ় ভাব আর নেই। সে একটু আশ্বস্ত হয়ে নিচে নেমে গেল। সায়ন্তন জ্যোৎস্নার ম্লান বিজনতায় বালির ওপর ঘুরে বেড়াতে লাগলো। জামাইবাবু যদি আজ আসেন ভালো হয়। এই জায়গাটা বিজনবাসীর পক্ষে খুবই চমৎকার, কিন্তু প্রাসাদে কোনো বুভুক্ষ আত্মা অদৃশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে। কেয়া ফুলের গন্ধ, বাজনার আওয়াজ এসব মিথ্যে নয়। অরুণার মানসিক অবস্থা এখানে আসার পর আরো অবদ্ধ রহস্যময় হয়ে উঠেছে। তার মনের মধ্যে কি হচ্ছে তা যদি দেখা যেত। না, জামাইবাবু এসে পড়লে ভালো হয়। ঘণ্টাখানেক পরে সুবীর বালির বাঁধ বেয়ে প্রাসাদে ফিরে আসলো। বসার ঘরে 4-5টা মোমবাতি জ্বলছে। অরুণা একটা আয়না হাতে নিয়ে নিজের মুখ দেখছে। সুবীর চমৎকৃত হয়ে দরজার কাছে দাঁড়িয়ে পড়ল। অরুণার চুলে নতুন ধরনের কবরী বন্ধ, মুখে অলকা তিলক, সীমন্তে একগুচ্ছ মুক্তোর ঝুমকো। তাকে দেখে মনে হয় সে একটি অজন্তার ছবি। রুক্মিণী তাকে সেকালের ভঙ্গিতে সাজিয়ে দিয়েছে। সুবীর কিছুক্ষণ মুগ্ধ নেত্রে চেয়ে থেকে বলে উঠল, বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। অরুণা সুবীরকে দেখতে পায়নি। ধরা পড়ে গিয়ে দুহাতে মুখ ঢাকল। তারপর ছুটে শয়নকক্ষে চলে গেল। অরুণার লজ্জা যেন অস্বাভাবিক। সুবীর ক্ষণকাল অবাক থেকে শয়নকক্ষে অরুণাকে অনুসরণ করল। দেখল অরুণা শয্যায় বালিশে মুখ গুজে শুয়ে আছে। খাটের পাশে দাঁড়িয়ে সুবীর হালকা সুরে বলল, এতে লজ্জার কি আছে? ওঠো, আরেকবার একটু ভালো করে দেখি। অরুণা কিন্তু চোখ তুলল না। কিছুক্ষণ সাধ্য সাধনা করে সুবীর বসার ঘরে ফিরে গেল। চেয়ারে বসে চোখের সামনে একটা বই খুলে ধরল। জীবনটা হঠাৎ অত্যন্ত শুষ্ক এবং জটিল হয়ে উঠেছে। রাতের খাবার পর অরুণা একটা বই নিয়ে পড়তে বসল। তার নতুন সাজসজ্জার লজ্জা কেটে গিয়েছে। কি গো, শুতে যাবে না? না, দুপুরবেলা ঘুমিয়েছি, এখন শুলে ঘুম আসবে না।
তিক্ত মনে সুবীর একাই শুতে চলে গেল। রাত্রি 3য় প্রহরে সুবীরের ঘুম ভাঙল। এবার বীণার ধ্বনি নয়, কেয়া ফুলের হিমগদগদ গন্ধ। সুবীরের ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় সজাগ হয়ে উঠেছে। শয্যায় অরুণা নেই, সে যে শুয়েছিল তার চিহ্নও শয্যায় নেই। টর্চ হাতে নিয়ে সুবীর খাট থেকে নামল। পাশের ঘরও নিষ্প্রদীপ, সেখানে অরুণা নেই। সুবীর ছাদে গেল। আজও চাঁদ অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশে আলোর বন্যা, কিন্তু অরুণা সেখানে নেই। ছাদে কেয়া ফুলের গন্ধ কম। সুবীর ফিরে এসে সিঁড়ির মুখে দাঁড়ালো। এখন কেয়ার গন্ধ বেশি, মনে হয় নিচের তলা থেকে গন্ধটা আসছে। সুবীর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে চলল। যে ঘরটাতে প্রশ্নবস্তু রাখা ছিল সেই ঘর থেকে গন্ধ আসছে। সুবীর টর্চ জ্বালল না, দরজার সামনে কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইল। প্রকাণ্ড ঘর অন্ধকার, কেবল দূরে ঘরের অন্য প্রান্তে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় ঘরের ইতস্তত বিন্যস্ত টেবিল এবং অন্যান্য আসবাবগুলি অস্পষ্টভাবে অনুভব করা যায়। সুবীর নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করল। সন্তর্পণে টেবিলগুলি বাঁচিয়ে ওই আলোক বিন্দুর দিকে অগ্রসর হল। অর্থপথে সে থমকে দাঁড়ালো। মৃদু বিগলিত হাসির শব্দ, যেন দুটি প্রণয়ী বাসক সজ্জায় শুয়ে চুপি চুপি কথা বলছে। গভীর রসালু তার গদগদ হাসি হাসছে। দ্বীপের ক্ষীণ আলোয় কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। সুবীরের মস্তিষ্ক বোধ করি কাজ করা বন্ধ করে দিয়েছিল। একটা অন্ধ আবেগ তার কণ্ঠ চেপে ধরেছিল। সে আরো কয়েক পা অগ্রসর হয়ে দপ করে টর্চ চালালো। দেয়াল ঘেঁষে পাটি পাতা, তার উপর অরুণা একা শুয়ে আছে। টর্চের তীব্র আলোয় তার অঙ্গের অলঙ্কারগুলো ঝলমল করে উঠল। সে তড়িৎ বেগে উঠে বিস্ফারিত চোখে তাকালো। অরুণা? ব্যাধের সাড়া পেয়ে ত্রস্ত হরিণী যেমন পালায়, অরুণাও তেমনি ছুটে পালালো। সুবীর ক্ষণকাল হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল। ঘরের এদিকে ওদিকে টর্চের আলো ফেলল, কিন্তু কেউ কোথাও নেই। কেবল পাটির শিয়রে পিতাভ দীপশিখা জ্বলছে। সুবীর দৈহিক এবং মানসিক জড়তা ঝেড়ে ফেলে দ্রুত উপরে ফিরে গেল। শয়নকক্ষে অরুণা খাটের উপর উপুর হয়ে শুয়েছিল। সুবীর পাশে গিয়ে দাঁড়ালো। অরুণা? অরুণা উঠে বসল। গলজশ্রু চোখে তাকিয়ে বলল, কেন তুমি আমাকে নির্যাতন করছো? আমি তোমাকে নির্যাতন করছি? অরুণা মিনতি ভরা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও। সুবীর খাটের পাশে বসল। অরুণার হাত ধরে স্নেহার্দ্র স্বরে বলল, অরুণা, চলো আমরা এখান থেকে চলে যাই, এই অভিশপ্ত বাড়ি ছেড়ে দেশে ফিরে যাই। অরুণা সস্ত্রাসে হাত ছাড়িয়ে নিয়ে বলল, হ্যাঁ, না না না, এখানে থাকলে তোমার মনের রোগ সারবে না। না না, আর আমি তোমাকে এখানে থাকতে দেব না। জামাইবাবু, কালই আমরা এখান থেকে চলে যাব। না না না, আমি যাব না। হ্যাঁ যাবে, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। এ বাড়িতে আর নয়। না না না। অরুণা ধর্মর করে খাট থেকে নেমে পড়ল। তারপর তীর বেগে ছাদের দিকে অদৃশ্য হয়ে গেল। অরুণা, অরুণা! ডাকতে ডাকতে সুবীর তার পেছনে ছুটল। চাঁদ অস্ত যাচ্ছে, আকাশে বাঁধ ভাঙা জ্যোৎস্নার প্লাবন। সুবীর দেখল অরুণা ছুটতে ছুটতে ছাদের পশ্চিম কিনারার দিকে যাচ্ছে। সেও উচ্চকণ্ঠে অরুণার নাম ধরে ডাকতে ডাকতে ছুটল। ছাদের রেলিং এর কাছে এসে অরুণা একবার পিছন দিকে তাকালো। দেখল সুবীর ছুটে আসছে। অনৈসর্গিক চিৎকার করে অরুণা ছাদ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ল। সুবীর আলিশার উপর ঝুঁকে দেখল জ্যোৎস্নালোকে অরুণা 20 হাত নিচে বালির উপর পড়ে আছে। সুবীর দীর্ঘ শিহরিত নিঃশ্বাস টেনে অন্ধের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আলগা নরম বালির উপর অরুণার দেহ পড়ে রয়েছে। সুবীর দেখল তার জ্ঞান নেই, কিন্তু প্রাণ আছে। আলগা বালির উপর পড়েছিল বলে দেহে আঘাত লাগেনি। তখন সুবীর নিজের অজ্ঞাত সারে, অরুণা, অরুণা!
বলে ডাকতে ডাকতে তাকে 2 হাতে তুলে নিল। অসীম কষ্টে বালির বাঁধ পার হয়ে উপরে আসলো। অরুণার বালি ধূসর দেহ বিছানায় শুইয়ে দিল। সকাল হতে এখন 2-3 ঘন্টা বাকি। সুবীর ভিজে তোয়ালে দিয়ে অরুণার মুখ ও দেহ মুছিয়ে দিল। নিঝুম রাত্রি, ঝি চাকরটি জাগাবার কথা সুবীরের মনে আসেনি। সে অরুণার পাশে বসে একদৃষ্টে তার মুখের পানে চেয়ে রয়েছে। সকাল 7:30টায় জিপে চড়ে বিরাজবাবু আসলেন। সুবীরের মুখে সমাচার শুনে তিনি বললেন, এখনই হাসপাতালে নিয়ে চলো। রেল স্টেশনের কাছে হাসপাতাল। অরুণাকে জিপে তুলে সেখানে নিয়ে যাওয়া হলো। প্রবীণ ডাক্তার পরীক্ষা করে বললেন, শরীরে কোনো আঘাত নেই, কেবল কনকাশন হয়েছে, শীঘ্রই তার জ্ঞান ফিরে আসবে। অপরাহ্নে 3টের সময় অরুণার জ্ঞান হলো। ধীরে ধীরে চোখ মেলে এসে কিছুক্ষণ শূন্য পানে চেয়ে রইল। তারপর তার চোখের কোণ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সুবীর পাশে বসেছিল। সে অরুণার মুখের উপর ঝুঁকে ব্যগ্রস্বরে বলল, অরুণা। অরুণার ঠোঁট দুটি একটু নড়ল। আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়ি? হ্যাঁ, কলকাতায় আমাদের নিজের বাড়িতে ফিরে যাব। বিহ্বল উল্লাস দমন করে সুবীর বলল, আজই আমরা কলকাতায় ফিরে যাব। মেল ট্রেন সুদীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। সর্বাঙ্গ প্রকম্পিত করে হু হু শব্দে ছুটছে। এখানে মরুভূমি নেই, যত দূর দৃষ্টি যায় হিমচর্চিত শ্যামলতা। কূপে কামরার মধ্যে সুবীর অরুণার হাত ধরে কাছে টেনে নিল। আস্তে আস্তে বলল, অরুণা, মরুভূমির মাঝখানে সেই পাথরের বাড়িটার কথা তোমার মনে আছে? অরুণা অনেকক্ষণ চুপ করে রইল। শেষে বলল, ও কথা আর কোনোদিনও আমাকে মনে করিয়ে দিও না, আমি ভুলে যেতে চাই। সুবীর তার মুখখানা গাঢ়ভাবে নিজের বুকে চেপে ধরে বলল, আমি তোমাকে ভুলিয়ে দেব, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, ইহজন্মে তুমি শুধুই আমার। কথামানবী কুমার হত্যের বিশেষ নিবেদন গপ্পর আর বেশিতে আজ শুনলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প প্রত্নকেতকী। সুবীরের চরিত্রে সোহম সামন্ত, অরুণা ও রানী অরুণাবতীর চরিত্রে মনীষা মুখোপাধ্যায় রায়, রুক্মিণীর চরিত্রে প্রিয়াঙ্কা, বিরাজমোহন সেনের চরিত্রে এবং শাব্দিক সম্পাদনায় হৃদাকাশ কুণ্ডু, কথকের ভূমিকায় ও অন্যান্য চরিত্রে এবং আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রমণ রায়, প্রচারচিত্র প্রস্তুতিতে সাগ্নিক দেব। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পর আর বেশি। ধন্যবাদ।